নমস্কার। বিধানচন্দ্র রায় যতদিন জীবিত ছিলেন শেষ দিন পর্যন্ত তিনি রুগী দেখেছেন, কিন্তু একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হলো তার কনসালটেশন রুমে ঠিক তিনি যেখানে বসতেন তার সামনের টেবিলের উপর একজন সাহেবের ছবি টাঙানো ছিল। এই সাহেবকে তার পরিচয় অবশ্যই দেব, কিন্তু এর সম্পর্কে বিধানবাবুর মনোভাব কী ছিল সেটা তিনি তার নিজের কথাতেই লিখে গিয়েছিলেন। কি লিখেছিলেন? I keep his portrait always in front of my seat in my consultation room, as he was the guide and inspirer of my life, who developed the manhood in me, who made me honor myself, who roused the latent faculties in me and baptized me to a consecrated life of service to my country. Coming from an Indian student to his friend, guide and philosopher while he was in college sums up everything. এই ভদ্রলোকের নাম ছিল কর্নেল লুকিস, মিলিটারি কর্নেল, কিন্তু তিনি ছিলেন মেডিকেল কলেজে তৎকালীন দুজন প্রিন্সিপাল থাকতেন। একজন প্রিন্সিপাল পুরোদস্তুর, আরেকজন হচ্ছেন সেকেন্ড প্রিন্সিপাল। লুকিস ছিলেন সেকেন্ড প্রিন্সিপাল। একটা ঘটনার কথা উল্লেখ করা যাক। একদিন এই ডাইসেকশনের ক্লাসে হঠাৎ করে অ্যানাটমি হলে, তখন মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি তার সঙ্গে একজন ডিমনস্ট্রেটরকে নিয়ে হঠাৎ প্রবেশ করলেন। একে তো প্রিন্সিপাল, তাই তার নাম জেনারেল বমফোর্ড। মেডিকেল কলেজে তার সুনাম, তিনি যে শ্রদ্ধা ছাত্র ছাত্রী সহকর্মী সবার কাছ থেকে আদায় করেছিলেন সেটা সচরাচর দেখা যেত না। এই ব্র্যামফোর্ড যখন ঢুকেছেন, বিধানবাবুর সহপাঠীরা তখন নড়ে চড়ে উঠেছেন, ভেবেছেন বোধহয় তাদেরকে তিনি কোনো প্রশ্ন করবেন, কিন্তু সেসব না করে বিধানবাবু কিন্তু একেবারে নিঃশব্দে মাথা নিচু করে তার কাজটা করে যাচ্ছিলেন। ব্র্যামফোর্ড যে ঢুকেছেন সেটাকে আদৌ গুরুত্ব দেননি। হঠাৎ দেখা গেল ব্র্যামফোর্ড বিধানবাবুর উল্টো দিকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, আর ইউ এ গুড স্টুডেন্ট? বিধানবাবু তো হতচকিত হয়ে গেছেন। প্রিন্সিপাল তিনি এসে জিজ্ঞেস করছেন, আর ইউ এ গুড স্টুডেন্ট? তার পাশে যে ডিমনস্ট্রেটর ভদ্রলোক এসেছিলেন তিনি কানে কানে বিধানবাবু সম্পর্কে দু চার কথা বললেন। আর তখনই প্রিন্সিপালের মতামত বদলে গেল। তখন তিনি বিধানবাবুকে বললেন, উই এক্সপেক্ট মেনি থিংস ফ্রম ইউ বাবু। তখন বাঙালি মানেই বাবু, আর সাহেবরা খুব বাবু শব্দটা পছন্দ করত, কেননা উচ্চারণে সুবিধা হতো বলে। কিন্তু একজন প্রিন্সিপাল একজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বাবু বলে সম্বোধন করে আসলে যে শ্রদ্ধা নিবেদন করতেন সেটাও কিন্তু ইংলিশ এটিকেটের একটা লক্ষণ। কিন্তু তাকে কোলে পিঠে মানুষ করেছিলেন এই লুকিস। এমনকি
তিনি নিজে ইংরেজ এবং ব্রিটিশ ফৌজের কর্নেল হওয়া সত্ত্বেও এই যে জাতীয়তাবোধের উন্মেষ, সেটা বিধানবাবুর মধ্যে জাগরিত করেছিলেন এই সাহেব ভদ্রলোক। তখন লর্ড কার্জনের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদ ধীরে 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 ধূমায়িত হচ্ছে এবং লর্ড কার্জন যেভাবে আচরণ করতেন, তার অ্যারোগেন্স, তার সুপারসিলিয়াস অ্যাটিটিউড লোকে একেবারেই পছন্দ করত না। যদিও লুকিস এবং কার্জন দুজনে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা ছিল সম্পূর্ণ বিপরীত। কর্নেল লুকিস মনে করতেন যে ভারতবর্ষে এই মেডিকেল প্রফেশনটা আজ না হয় কাল, কাল না হয় পরশু ভারতীয়দের হাতে চলে যাবে, এবং তিনি মনে করতেন যে যখন সেটা হবে তখন তাদের মধ্যে জলজল করে উজ্জ্বল তারকা হিসেবে ভেসে উঠবেন বিধানচন্দ্র রায়, বলতে গেলে তার প্রিয়তম শিষ্য এবং ছাত্র। কর্নেল লুকিস বিধানবাবুকে আত্মত্যাগের মাহাত্ম্য কি, এই যে দেশবাসীর প্রতি সহমর্মিতা কিভাবে দেখাতে হয় এবং এটাই যে ভারতবাসীকে পথ দেখিয়ে আগামী দিনে নিয়ে যাবে, সেই কথাটাও লুকিসই বিধানবাবুর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এবং তিনি বিধানবাবুর জন্য একটা অলিখিত মরাল কোড অফ কন্ডাক্ট, নৈতিকতার কোড অফ কন্ডাক্ট ছকে দিয়েছিলেন এবং বিধানবাবু সেটা তার বাকি জীবনে একদিনের জন্যও ভোলেননি। এবং সেই কোডটা কি ছিল? চমৎকার কোড। এ হার্ট দ্যাট নেভার হার্ডেন্স, এ টেম্পার দ্যাট নেভার টায়ার্স, এ টাচ দ্যাট নেভার হার্টস। কি সুন্দর কথা এই ডাক্তার সাহেব বিধানের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন। এবং যে সময় 1904 সালে কার্জন যখন বঙ্গভঙ্গ ঘোষণা করলেন, বিধানবাবু তখনও কিন্তু মেডিকেল কলেজের ছাত্র। তখন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান পুরোহিত শ্রী অরবিন্দ এবং যে কোনো যুবকের পক্ষে ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কার্যত অসম্ভব ছিল। বিধানবাবুর মধ্যেও একইভাবে তার বিদ্রোহী সত্তা তোলপাড় করছিল, কিন্তু তিনি আবেগে গা ভাসাননি। তিনি মনে করেছিলেন যে এখন যদি তিনি তার আবেগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে একদিন আসবে যখন তিনি দেশের সেবা করতে পারবেন এর চাইতেও অনেক তাৎপর্যপূর্ণভাবে। সুতরাং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যখন স্বয়ং রবীন্দ্রনাথ
রাস্তায় নেমে গিয়েছিলেন, বিধানচন্দ্র কিন্তু সেই স্রোতে গা ভাসাননি যে আমার ধারণা সেটাও এই সেকেন্ড প্রিন্সিপালের পরামর্শেই। একবার খালি ওই 1904 সালেই বিধানবাবু ও তার একজন ওই YMCA-র প্রতিবেশী, তারা দুজনে মিলে কলকাতায় ফিরছিলেন বর্ধমান থেকে। সেখানে তারা গিয়েছিলেন দুজনেরই এক কমন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ফেরার পথে তখন ট্রেনে ইন্টার ক্লাস বলে একটা ক্লাস ছিল, সেই ক্লাসে টিকিট কাটা। ঢুকে দেখেন একেবারে লোকে গিজগিজ করছে, বহু লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে একজন অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি দুটো বেঞ্চ নিয়ে দিব্যি আরামে শুয়ে আছেন। এখন বিধান এবং তার বন্ধু সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকের গায়ে একটু নাড়াচাড়া দিয়ে তাকে জাগিয়ে তুললেন, তুলে বললেন যে আমাদেরও একটু বসার জায়গা দিন। অ্যাংলো ইন্ডিয়ানরা সে সময় নিজেদের প্রায় ইংরেজদের সমকক্ষ বলেই মনে করত। সুতরাং এই দুই নেটিভ ছোকরার আবদার শুনে দম্পতি বেদম রেগে গেলেন এবং বিধানবাবুর বন্ধুকে ওই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক একেবারে গালিগালাজ করতে শুরু করে দিলেন। কিন্তু বিধানবাবু ঠান্ডা মাথায় এই ঘটনাটার কন্ট্রোল নিয়ে ওই দম্পতিকে যা বোঝানোর বুঝিয়ে নিজেদের জায়গাটুকু করে নিয়েছিলেন। পরে তিনি এই ঘটনা সম্পর্কে লিখতে গিয়ে কোনো একটা জায়গায় লিখেছেন, উই ফেল্ট উই হ্যাড অলরেডি ওয়ান দ্য স্ট্রাগল উইথ দ্য ব্রিটিশ মাস্টার্স। সামান্য একটা ঘটনা, কিন্তু যৌবনের আবেগ এমনই থাকে, যখন একটা ছোট্ট ঘটনায় জয়ী হওয়াকেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জয়ী হওয়া বলে তিনি মনে করেছিলেন। সে সময় যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল তার মধ্যে কিন্তু এই জাতি বিদ্বেষের বোটকা গন্ধ ছিল না। কেননা বহু মেডিকেল ছাত্র তারা দীর্ঘদিন ধরে ইংরেজ মাস্টারমশাইদের ক্লাস অ্যাটেন্ড করে তাদের সাহুচর্য স্নেহ প্রশ্রয় পেয়ে একরকম বলা যেতে পারে যে তারা একটা ইংরেজের সংস্কৃতি এবং তাদের জীবন প্রণালীর সঙ্গে নিজেদের অনেকখানি একাত্ম করে ফেলেছিলেন। এবং কিন্তু বিধানবাবু ইংরেজদের নকল করতে চাননি। অনেক ছাত্র যারা হ্যাট কোট টাই স্যুট পরে মেডিকেল কলেজে আসত, বিধানবাবু তার মধ্যে প্রবেশই করেননি। যে তিনি পরে বলেছেন হাসতে হাসতে যে ইংরেজ জীবনের সঙ্গে দুই আঙুলের ফাঁকে একটা সিগারেট আর সামনে একটা হুইস্কির পেগ, এটা অনিবার্য অনুষঙ্গ ছিল। বিধানবাবু সম্পর্কে তার বন্ধুরা একটা মজার কথা শুনিয়েছিলেন।
এই যে তার নাম দিয়েছিলেন বেঞ্জামিন চার্লস রয়, বিধানচন্দ্র রায় বদলে ইয়ার্কি মেরে তারা বলতেন, ও বেঞ্জামিন চার্লস রয়ের কথা বলছেন। এটা ঘটেছিল মেডিকেল কলেজে থাকার একেবারে শেষ অবস্থায়। যখন একটা প্রায় ছোঁয়াচে রোগের মতো হয়ে গিয়েছিল এই ছাত্রদের ইংরেজদের অনুকরণ করা, অর্থাৎ জীবনে যদি বড় হতে হয় তাহলে ভাই ইংরেজ হতে হবে। খাওয়া পড়া পান ধূমপান পোশাক সব কিছুতেই যেন আমাকে একটু ইংরেজ ইংরেজ লাগে। এবং কর্নেল লুকিস এ কাজে ও বিধানবাবুকে সাহায্য করেছিলেন। তিনি শুধু একা বিধানকে নয়, তার বহু ছাত্রকে পড়ানোর ফাঁকে ফাঁকে ইংরেজের জীবনযাপনের ভালো দিকগুলি কি সেই শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ এসে কার্জনের মতো একটা দুর্বৃত্ত সদৃশ লোক এসে বাংলাকে ভঙ্গ করে দিচ্ছে, এটাই কিন্তু ইংরেজদের একমাত্র ছবি নয়। এর বাইরেও ইংরেজদের একটা পরিচিতি আছে, সেটা তাদের সংস্কৃতি, এবং সেই সংস্কৃতিতে যেমন ভারতীয়দের পক্ষে হজম করা কঠিন এরকম কিছু অভ্যেস আছে, তেমনি আবার অনেকগুলো ভালো দিকও আছে যেগুলো লুকিস মনে করতেন তার ভারতীয় ছাত্রদেরও অনুসরণ করা উচিত। এবং লুকিসের সঙ্গে বিধানবাবুর সম্পর্ক যখন প্রায় পিতা পুত্রের মতো হওয়ার দিকে, তখন অকস্মাৎ আরেকজন ইংরেজের সঙ্গে, ইংরেজ প্রফেসরের সঙ্গে তার চরম মতবিরোধ হয়ে গিয়েছিল। এবং সেটা এমনই একটা ঘটনা যেখান থেকে বিধানবাবুর চরিত্র সম্পর্কে অনেকখানি আন্দাজ পাওয়া যায়। ঘটনাটা ছিল এইরকম। বিধানবাবু দাঁড়িয়েছিলেন মেডিকেল কলেজের মেন গেটের বাইরে। হঠাৎ তিনি দেখেন যে একজন ভদ্রলোক ইংরেজ, তিনি, তার নাম ছিল প্রফেসর কর্নেল পেক। তিনি পড়াতেন মিডওয়াইফারি বিভাগে। বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিধানবাবু দেখলেন একটা ইলেকট্রিক ট্রামওয়ে সার্ভিস, যেটা ততদিনে কলকাতায় চালু হয়ে গিয়েছে, এবং কলেজ স্কোয়ার থেকে একটা নতুন রুট তৈরি হয়েছে। ওই একটা ট্রাম, চলমান ট্রাম কে উপেক্ষা করে এই যে কর্নেল পেক, ইনি তার গাড়োয়ানকে বললেন, ট্রামের আগেই তুমি রাস্তা ক্রস করে যাও। তার ইচ্ছে গাড়োয়ান হয়তো ঘোড়াগুর বোট চারটে চাউক চালাতে পারে, কিন্তু একটা বিদ্যুৎ চালিত ট্রাম গাড়িকে কি রোখা সম্ভব? ফলে যা অনিবার্য ছিল তাই হলো। ট্রামের ধাক্কায় ওই কোচ ভেঙে গেল এবং তিনি
রাস্তায় পড়ে গেলেন। সম্ভবত তিনি মনে করেছিলেন, আফটার অল আমার গায়ের চামড়া সাদা, আমাকে দেখলেই ট্রামের ড্রাইভার ব্রেক কষে দেবে। তার সেই দুরাশা সফল হয়নি। কিন্তু তিনি তার মেজাজ তারপরেও একই রকম ছিল। কোনো মতে নিজের কোচ থেকে শরীরটাকে বের করে রাস্তায় নেমেই তিনি দেখেন বিধানবাবু দাঁড়িয়ে আছেন এবং তাকে জিজ্ঞেস করেন, তুমি কি ঘটনাটা দেখেছ? বিধানবাবু যখন বললেন হ্যাঁ, তখন এই কর্নেল প্যাট্রিক বললেন, তোমার কি মনে হয় না ওই ট্রামটা ঘন্টায় 30 কিলোমিটারের বেশি, 30 মাইলের বেশি স্পিডে চলছিল? বিধানবাবু বললেন, না, আমার তো মনে হয় না। তিনি বললেন যে এক্ষেত্রে গাফিলতি কিন্তু আপনার কোচম্যানের। এই কথা শুনে এতই ক্ষেপে গেলেন ওই প্রফেসর যে সপ্তাহখানেক পরে তিনি এই বিধান ছেলেটি কে সে সম্পর্কে খোঁজ খবর নিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আমার হয়ে এ ব্যাপারে আদালতে সাক্ষ্য দিতে রাজি আছো? বিধানবাবু বললেন, না। কেন সাক্ষ্য দেবেন? না, সাহেবের কোচ ভেঙে গেছে, তিনি ক্ষতিপূরণ চাইবেন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির কাছ থেকে, আর বিধানবাবুকে সেখানে দাঁড়িয়ে বলতে হবে যে তাঁর কোনো দোষ ছিল না। কিন্তু বিধানবাবু তো রাজি হলেন না। তার আগে তাকে লুকিস শিখিয়েছেন জীবনে চরম বিপন্নতার মুহূর্তেও কখনো অযথা মিথ্যে কথা বলবে না। আর এরপরেই বিধানবাবুর MBBS আমরা যাকে বলি, তার রিটেন টেস্ট হয়ে গেল। তারপরে এলো ভাইভার সময়। বিধানবাবু প্রমাদ গুনলেন। প্রমোদ কেন না, যিনি তার এই ভাইভা নেবেন তিনি ওই কর্নেল প্যাট্রিক, যিনি বিধানবাবুর উপর এত খোঁচেছিলেন যে তা বিধানের মনে হয়েছিল হয়তো তিনি তাকে ফেলই করিয়ে দেবেন। শেষ পর্যন্ত কি হলো সেই মজার কাহিনীটুকু দিয়ে আগামীকাল 4র্থ পর্ব শুরু করব। ভালো থাকবেন, নমস্কার।